মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে হুড়োহুড়ি। চট্টগ্রামে টিকা না পেয়ে ফিরে গেছেন প্রত্যাশীরা। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, পিছন থেকে লোক ঢুকে চলে গেল কেন? সৌদি আরব যাওয়ার জন্য যেটার জন্য আসছি সেটা পাইলাম না। 14 তারিখ আসবেন আজকে, তা আমরা আজকে আসে দেখলাম এখানে কোনো লোক নেই, কেউ সেকেন্ড ডোজ সেটা আজকে বলে দিবেন, এটা বলে নাই। করোনায় 178 জনের মৃত্যু, 3 সপ্তাহে সর্বনিম্ন শনাক্ত। রোগী দুনিয়ায় ভালো আসতিয়া দায় লাশ হইয়া টেস্ট কমার ফলে একটু আক্রান্তের হারটা কম দেখা যাচ্ছে। মহামারীর মধ্যেই রাজধানীতে 5 ডেঙ্গু হটস্পট, সর্বোচ্চ ঝুঁকিতে 5 থেকে 10 বছরের শিশুরা। যখন 1 বছরের নিচে বাচ্চা আসে ডেঙ্গু নিয়ে, সেক্ষেত্রে তাদের প্রবলেমটা বেশি হয়ে যায়। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মায় ফেরি চলাচল তদারকিতে সেনাবাহিনী, সেতুর পিলারে ধাক্কা এড়াতে বাংলাবাজার ঘাট সরছে মাঝিকান্দিতে, ঝুঁকির পাশাপাশি কমবে দূরত্ব। 15ই আগস্ট জঙ্গি তৎপরতার শঙ্কা উড়িয়ে দিচ্ছে না ডিএমপি, সর্বোচ্চ সতর্কতা। তালেবানের ডাকে আফগানিস্তানের পথে কিছু জঙ্গি, জানালেন কমিশনার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, এ সপ্তাহেই নেবেন কোভিড টিকার দ্বিতীয় ডোজ, জানালেন মির্জা ফখরুল। মাদক মামলায় কারাবন্দী চিত্রনায়িকা পরিমণির মুক্তি দাবিতে রাজধানীতে মানববন্ধন। কোয়ারেন্টাইন শেষে সাধারণ কয়েদির মতোই জেলে থাকতে হবে পরীকে। এবং তিস্তার পানি বিপদসীমা ছাড়ানোয় রংপুরের গঙ্গাচড়ায় শহর রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে পুরো এলাকা। পটুয়াখালীতে পায়রা নদী গিলে খাচ্ছে হাজার হাজার ঘরবাড়ি স্থাপনা। মডার্নার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরুর দিনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে অপেক্ষার পর হুড়োহুড়ি করতে দেখা যায় টিকা প্রত্যাশীদের। এদিকে প্রথম ডোজ দেয়া বন্ধ হলেও পাচ্ছেন প্রবাসীরা। ভোররাত থেকে দাঁড়িয়ে আছেন লাইনে, অপেক্ষায় অতিষ্ঠ হয়ে তাই হুড়োহুড়ি করতে দেখা যায় অনেক টিকা প্রত্যাশীকে। 12 আগস্ট থেকে শুরুর কথা থাকলেও শনিবার সকাল থেকে শুরু হয় মডার্নার দ্বিতীয় ডোজ প্রদান। ভোর 4টা বাজে আসছি, লোক আসলে 20-30 জন সিরিয়ালে, এখন 200 জনের উপরে শেষ, এখন আমরা সিরিয়াল পাই নাই। এখানে আজকে সেকেন্ড ডোজ এবং ফার্স্ট ডোজ সবাই এক লাইনে দাঁড়াচ্ছে, কোনো সিস্টেমেরই ছিল না। আমি অফিস মিস করে আজকে এখানে আসছি, কিন্তু সবসময় তো ছুটি পাবো না, ছুটি তো দিবে না সবসময়। সামনে থেকে কয়েকজন লোক আসলো, আসার পর ভিতরে কি যেন কথা বললো, পরে পিছন থেকে লোক ঢুকে চলে গেল কেন? একবার টিকা দিবে না ফার্স্ট ডোজ, একবার বলতেছে লাইনে দাঁড়ান, অপেক্ষা করেন। যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকলেও অনেক প্রবাসীকে দেয়া হচ্ছে, আর যারা প্রথম ডোজের টিকা নিতে এসেছেন তাদের দেয়া হচ্ছে সিনোফার্ম। আমি আসছিলাম ফাইজারি টিকার জন্য, সৌদি আরব যাওয়ার জন্য যেটার জন্য আসছি সেটা পাইলাম না, এখন পাইলাম মডার্ন টিকা। আমি ওই যে একজন প্রবাসী, মডার্নের ফাইবারের জন্য আবেদন করছিলাম আর কি, ফাইজারের লাই আমার দিছে মডার্ন। ফাইজারের টিকা আমি প্রথম ডোজ দিয়ে গেছি গত মাসে 26 তারিখে, আজকে দ্বিতীয় ডোজ। শুধুমাত্র যারা এক্সপেট্রিয়েট বাংলাদেশি ওয়ার্কার ওনাদেরকেই প্রথম ডোজ দেওয়া হচ্ছে মডার্ন, অন্য সবাই প্রথম ডোজ পাবে হলো সিনোফার্মের টিকা। ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না তিনটারই দ্বিতীয় ডোজ চলছে। এদিকে ভার্চুয়াল এক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম গতিশীল করতে নভেম্বরের মধ্যে দেশে আসবে আরো 7 কোটি ডোজ। এবং টিকার কর্মসূচি আরো বেগবান হবে সামনে। আমরা চীনের থেকে 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে পাবো, কোভ্যাক্স থেকে পাবো, এবং আরো অন্যান্য জায়গা থেকে আমরা আনার চেষ্টা করছি। টিকার কার্যক্রম বেগবান হবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের মজুদ না রেখে প্রথম ডোজ দেয়া হয়েছিল, পরে ভারত থেকে টিকা আসা বন্ধ হয়ে গেলে 14 লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে পড়েন অনিশ্চয়তায়। মডার্নার প্রথম ডোজ নিয়েছেন 19 লাখের বেশি মানুষ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ ছাড়া চট্টগ্রাম নগরীতে বন্ধ আছে সব ধরনের টিকা দেয়া। মডার্নার দ্বিতীয় ডোজ নিতে এসে ফিরে গেছেন অনেকেই, তবে উপজেলা পর্যায়ে চলছে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকাদান।
রাজধানীসহ দেশের সিটি কর্পোরেশনগুলোতে শনিবার মডার্না টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হলেও চট্টগ্রামে মজুদ না থাকায় শুরু হয়নি এই টিকার প্রয়োগ। দ্বিতীয় ডোজ নেয়ার SMS পেলেও এদিন টিকা নিতে পারেননি কেউ। তবে কবে এ টিকা দেয়া হবে তাও বলতে পারেনি কর্তৃপক্ষ। টিকা কেন্দ্র থেকে ফিরে যান সিনোফার্মের প্রথম ডোজ প্রত্যাশীরা। গত 13 তারিখে আমরা টিকা দিয়েছিলাম আর কি, তো মডার্না দেওয়ার পরে আমাদেরকে বলছে যে আপনারা 14 তারিখ আসবেন আজকে। তো আমরা আজকে আসে দেখলাম এখানে কোনো লোক নাই, কেউ না। আমার তো আজকে সেকেন্ড ডোজ, সেটা আজকে বলে দিবেন, এটা বলে নাই। সিভিল সার্জন জানান সোমবার থেকে মডার্নার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হতে পারে। কখন আসবে ঠিক না, টিকা না আসলে বুঝতেছে না, দুই রকমই আসার কথা। আসলে আমরা তো 16 তারিখ থেকে শুরু করতে পারবো আশা করি। চট্টগ্রাম নগরে 2,40,000 মানুষ মডার্নার প্রথম ডোজ নিয়েছেন। সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমতে শুরু করেছে। 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 178 জন। 3 সপ্তাহে সর্বনিম্ন শনাক্ত হয়েছেন 6,885 জন। সর্বোচ্চ ঢাকা বিভাগে মারা গেছেন 67 জন, আর চট্টগ্রামে 45 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার কিছুটা কমলেও হাসপাতালগুলোতে শয্যার জন্য হাহাকার। বাধ্য হয়ে মেঝেতেই দিতে হচ্ছে চিকিৎসা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কান্নায় ভারী হয়ে ওঠা পরিবেশ আর চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে অপেক্ষারত স্বজনেরা। মহামারীতে হাসপাতালগুলোর চিত্র এখন এমনই। ঢাকার বাইরে করোনায় সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে 45 জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কুমিল্লায় 14 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চাঁদপুরে 9 ও ব্রাহ্মণবাড়িয়ায় 6 জন মারা গেছেন। খুলনা জেলায় মৃত্যুর হার কমলেও এ বিভাগে একদিনে করোনায় প্রাণ গেছে 23 জনের, আর খুলনা জেলায় মারা গেছেন 13 জন। এছাড়া যশোরে 4 ও মেহেরপুরে 2 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে করোনায় 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ায় 7, পাবনায় 3, রাজশাহী জেলায় 2 এবং জয়পুরহাট ও সিরাজগঞ্জে 1 জন করে মারা গেছেন। আইসিইউর সংখ্যা একটু বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করি। আইসিইউর সংখ্যা একটু কম। সিলেট বিভাগে করোনায় মারা গেছেন 11 জন। এর মধ্যে সিলেট জেলাতেই মারা গেছেন 6 জন। এছাড়া সুনামগঞ্জ ও মৌলভীবাজারে 2 জন করে এবং হবিগঞ্জে 1 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 5 জন। এদের মধ্যে ময়মনসিংহ জেলায় 3 জন এবং নেত্রকোনায় 2 জনের মৃত্যু হয়েছে। মোটামুটি চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। আইসিইউর জন্য অনেক রোগী মারা যাচ্ছে। আগে থেকেই খারাপ ছিল। সেই রোগীগুলো যখন আমাদের হসপিটালে এসে ভর্তি হয় তখন তাদেরকে আসলে তেমন কিছু করার থাকে না। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একদিনে বরিশাল বিভাগে 7 জন এবং রংপুর বিভাগে 6 জনের মৃত্যু হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। করোনা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি। আমরা সরাসরি চলে যাব তার কাছে। বাপ্পি, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকে ধন্যবাদ রিচার্ড। বাপ্পি, যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে গত 24 ঘন্টায় শুধু নয়, বিগত বেশ কয়েকটা দিনের করোনা পরিস্থিতির খবর আপনার কাছে যদি পরিসংখ্যানগত কোনো তথ্য থেকে থাকে সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। রিচার্ড, কিছুক্ষণ আগে যে প্রতিবেদনটি প্রচারিত হলো সেখানে আপনি দেখেছেন যে করোনায় গত 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন শনাক্ত, এবং আমরা দেখেছি 19 দিনের মধ্যে গতকাল এবং আজ 200-র নিচে করোনায় মৃত্যুর সংখ্যা, অর্থাৎ কিছুটা পরিস্থিতি উন্নতি হচ্ছে। তবে সে কথা বলার আগে আমরা একটু পরিসংখ্যান দেখে আসতে চাই। গত 24 ঘন্টায় করোনা পরিস্থিতি যদি দেখি আমরা, সেখানে নমুনা পরীক্ষা করা হয়েছে 33,330টি, শনাক্ত হয়েছেন 6,885 জন। শনাক্তের হার এক্ষেত্রে 20.66% এবং মৃত্যু হয়েছে 178 জন। আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুর সংখ্যাও কিছুটা কমছে এবং শনাক্তের হার আমরা একটু গত 7 দিনের আমরা একটু দেখব শনাক্তের গত 7 দিনে মৃত্যুর সংখ্যা আগে দেখে নিতে চাই। সেখানে দেখতে পাচ্ছি 8 আগস্ট 241 জন মারা গিয়েছেন, 9 আগস্ট 254 এবং 245 এবং 10 আগস্ট আমরা যেটি দেখতে পাচ্ছি রিচার্ড 264 জন। আমি একটু জানিয়ে রাখি যে এই আগস্ট মাসে কিন্তু 2 দিন, অর্থাৎ 5 আগস্ট এবং 10 আগস্ট সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা 264। এরপরে 11 আগস্ট 237 জন, 12 আগস্ট 215, 13 আগস্ট 197 এবং আজ যেটি বলছিলাম যে 13 আগস্ট এবং 14 আগস্ট 200-র নিচে নেমে এসেছে, সেটি আপনি দেখতে পেলেন রিচার্ড। এবার একটু দেখব গত 7 দিনের
যে শনাক্তের হার, আমরা যেটি বলছি যে শনাক্তের হার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কমছে, সেটি যদি দেখতে চাই সেখানে দেখতে পাচ্ছি 8 আগস্ট 24.52%, 9 আগস্ট 24.28, 23 আগস্ট 23.54%, এবং 11 আগস্ট দেখতে পাচ্ছি 23.45%। এভাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে কমতে এসে এবং 14 আগস্ট যেটি আজ আমরা দেখতে পাচ্ছি 20.64%। অর্থাৎ রিচার্ড, পরিসংখ্যানগত যে তথ্য আপনি দেখলেন সেখানে কিছুটা উন্নতির দিকে বলা যেতে পারে। হ্যাঁ বাপি, আপনি যেটা বলছিলেন সেটার সাথে আমরা আসলে পুরোপুরি দেখলাম যেটা আমাদের করোনা পরিস্থিতি কিছুটা হলো উন্নতির দিকে। একটা বিষয় এটা আমরা জানি যে 11 আগস্ট থেকে আমাদের সব কিছু খুলে দেওয়া হয়েছে, 19 আগস্ট থেকে পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। তো এই পরিস্থিতিতে এখন আসলে কোনো কিছুতে কোনো বিধি নিষেধ নেই। আপনি যে পরিসংখ্যানের কথা বলছেন বা পরিসংখ্যানের কথা উল্লেখ করলেন, তাতে যে আমরা উন্নতির চিত্রটা দেখতে পাচ্ছি, আপাত দৃষ্টিতে এটা আসলে কতটুকু স্বস্তিদায়ক, বা সামনের দিনগুলোতে আসলে আমরা এই উন্নতির ধারাটা বজায় রাখতে পারবো কিনা? রিচার্ড, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটি বলছেন, এই যে উন্নতি আমরা দেখলাম সেখানে কিন্তু তৃপ্তির ঢেকুর তোলার কোনো কারণ নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবারই বলছেন এখন যে উন্নতি আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি দীর্ঘ একটা সময় আমরা কঠোর বিধিনিষেধ পার করে এসেছি, সকল অফিস বন্ধ ছিল, শিক্ষা প্রতিষ্ঠান তো অনেক দিন, প্রায় 17 মাস ধরে বন্ধ, এর একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যখন এই আবার বিধিনিষেধ কিছুটা শিথিল হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেক্ষেত্রে এই যে মানুষজনের সমাগম বাড়ছে, মানুষজন বাইরে বেরোচ্ছেন, অনেকে কাজের প্রয়োজনে বা অন্যান্য যে কোনো কারণে মানুষ বাইরে বেরোচ্ছেন, এর একটা পরিণতি কিন্তু পড়তে পারে, এবং সেটা দেখতে হলে কিন্তু আমাদেরকে আরও 1-2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। সুতরাং এই যে সামগ্রিক যে কিছুটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের মোটেও আত্মতৃপ্তির একদমই সুযোগ নেই, বরং আমাদেরকে আরও বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। রিচার্ড, যখন করোনার এই অবস্থা, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে ডেঙ্গুর 5টি হটস্পট দেখা যাচ্ছে, মিরপুর, রামপুরা, বনশ্রী, জুরাইন ও যাত্রাবাড়ি এলাকা। এবং এই 5টি এলাকা থেকে কিন্তু সব থেকে বেশি সংখ্যক রোগী হাসপাতালেতে ভর্তি হচ্ছেন, এবং ডেঙ্গুতে সব থেকে বেশি ঝুঁকিতে পড়ছে কিন্তু শিশুরা। এবং এই অবস্থায় এসে উত্তরের মেয়র আতিকুল ইসলাম তিনি বলেছেন, সামাজিক আন্দোলন ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নেব। 7 মাসের আব্দুল্লাহর ডেঙ্গু ধরা পড়ে গেল সপ্তাহে। এখন তার প্রয়োজন আইসিইউ সেবা। অ্যাবডোমিনাল পেন ছিল, সেই সাথে হচ্ছে বমিটিং ছিল। ঢাকা শিশু হাসপাতালের শয্যায় একইভাবে ছটফট করছে 2 বছরের ছায়ামণি, 3 বছরের সারাফ, রুকাইয়া, 5 বছরের সান্তুয়া ও 7 বছরের ফাতিমা। উদ্বিগ্ন অভিভাবকরা বললেন, নিজ নিজ এলাকায় মশক নিধনে অবহেলার কথা। আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় অনেক মশা, সিটি কর্পোরেশনের লোকেরা যদি এই করতো তাহলে মনে করেন এতটা আমাদের ভোগাইতে হতো না। যদি একটু ভালোভাবে তদারকি করতো তাহলে হয়তো এই ধরনের বিপদগুলো হতো না আমাদের শিশুদের জন্য। চিকিৎসকরা বলছেন, ওয়ার্নিং সাইন নিয়ে এবছর হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগীরা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 5 থেকে 10 বছর বয়সী শিশুরা। আমরা বেশিরভাগ পাই ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন, ডেঙ্গু শক সিন্ড্রোম এবং ডেঙ্গু হিমোরেজিক ফিভার। 1 থেকে 5 বছরের রোগী বাচ্চাদেরও ডেঙ্গু বেশি আসছে, কিন্তু যখন 1 বছরের নিচে বাচ্চা আসে ডেঙ্গু নিয়ে, সেক্ষেত্রে তাদের প্রবলেমটা বেশি হয়ে যায়। এদিকে রাজধানীতে ডেঙ্গু হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে মিরপুর, রামপুরা, বনশ্রী, জুরাইন ও যাত্রাবাড়িকে। শুরুর দিকে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদের বেশি রোগী এসেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের পেশেন্ট আমাদের বেশি। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়ে শুধুমাত্র ঢাকা শিশু হাসপাতালে 60 জন শিশু ভর্তি হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে 9 শিশুকে। জ্বর হলেই দেরি না করে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, ঘরে ঘরে ছড়িয়ে দিতে চাই। 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করি পরিষ্কার। জনসচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে না বলেও জানান মেয়র। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড, প্রতিবেদনটি দেখলেন? হ্যাঁ, প্রতিবেদনটা তো দেখলাম। বাপি, আমরা একটু আগে আপনার কাছ থেকেই শুনছিলাম করোনা পরিস্থিতির পরিসংখ্যানগত কিছু তথ্য। করোনার পাশাপাশি যদি এই ডেঙ্গু পরিস্থিতিরও কিছু পরিসংখ্যানগত তথ্য জানতে চাওয়া হয়, আপনার কাছে কি সেরকম কোনো পরিসংখ্যান আছে যেটি আমাদের? হ্যাঁ রিচার্ড, আছে। প্রতিবেদনটা যেমনটা দেখলাম আমরা, প্রতিনিয়ত এই ডেঙ্গু পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে, এবং বলা হচ্ছে এই কোভিড সংক্রমণের মধ্যে মরার উপরে খাড়ার ঘা হিসেবে হাজির হয়েছে ডেঙ্গু। আমরা একটু দেখতে চাই, প্রথমেই দেখব গত 24 ঘন্টা ডেঙ্গু পরিস্থিতি। গত 24 ঘন্টায়
নতুন রোগী ভর্তি হয়েছে সারা দেশে 257 জন, এবং এর মধ্যে ঢাকায় কিন্তু সব থেকে বেশি 119 জন এবং ঢাকার বাইরে 38। বোঝাই যাচ্ছে যে ঢাকায় ডেঙ্গু সংক্রমণের হার বেশি, আক্রান্ত হচ্ছে বেশি। এবং গত 7 দিনের যদি ডেঙ্গু পরিস্থিতি আমাদের দেখতে হয়, সেক্ষেত্রে আমরা দেখছি গত 7 দিনের মধ্যে 8 আগস্ট 224 জন সারা দেশে, 9 আগস্ট 210 জন আক্রান্ত হয়েছেন নতুন রোগী, 10 আগস্ট 226, 11 আগস্ট 213 জন, 12 আগস্ট 242 জন, 13 আগস্ট 211 এবং 14 আগস্ট আজ যেটি বললাম 257 জন। এবং রিচার্ড, আপনি দেখতেই পাচ্ছেন এখানে সবই কিন্তু 200-র উপরে, এবং এটি কিন্তু সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি। এবং আপনি যদি বলেন যে ঢাকা এবং ঢাকার বাইরের অবস্থা কি, সেক্ষেত্রে আমি অবশ্যই এই প্রশ্নটা আপনাকে করতাম। ঢাকা এবং ঢাকার বাইরের অবস্থা অবশ্যই আমাদেরকে জানাবেন, পাশাপাশি আরেকটা বিষয় আমাদেরকে স্পষ্ট করবেন। প্রতিবেদনে আমরা দেখছিলাম যে আসলে এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা শিশুদের মধ্যে প্রাদুর্ভাবটা বেশি দেখা দিচ্ছে। শিশুরা এটা আসলে মানে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা যে শিশুদেরকে কেন এটা বেশি আক্রমণ করছে? আর পাশাপাশি ঢাকার বাইরের আসলে পরিসংখ্যানগত কোনো তথ্য রিচার্ড, তাহলে ঢাকার বাইরের এবং ঢাকার পরিসংখ্যান যদি বলতে হয়, এই যে আজকে যে 14 আগস্ট আপনি দেখেছেন যে 219 জন ঢাকায় এবং 38 জন হচ্ছে ঢাকার বাইরে। এবং তার আগের দিন আমরা যদি 13 আগস্টের কথা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 211 জন আক্রান্ত হয়েছেন সারা দেশে, এর মধ্যে ঢাকায় 210 আর ঢাকার বাইরে মাত্র 1 জন। এর বাইরে যদি আমাকে বলতে হয় একটু যদি বেশি সংক্রমণের কথা বলি ঢাকার বাইরে, সেক্ষেত্রে 11 আগস্ট যেখানে 213 জন আক্রান্ত হয়েছিলেন, এর মধ্যে 188 জন হচ্ছে ঢাকায়, 25 জন ঢাকার বাইরে। অর্থাৎ ঢাকার বাইরেও যে সংক্রমণ বা ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে, সেটি কিন্তু আসলে আমাদেরকে একটু কঠিন দিকে ইঙ্গিত দিচ্ছে। এবং সচেতনতা শুধু যে রাজধানী কেন্দ্রিক বা ইট কাঠ পাথরের যে শহর কেন্দ্রিক তা কিন্তু নয়, গ্রামেও ডেঙ্গু হয়, গ্রামেও কিন্তু এডিসের প্রজনন হয়, সেখানে কিন্তু একটু অন্য ধরনের এডিস। সুতরাং এই দিকটাকেও আমাদেরকে নজরে রাখতে হবে। এবং রাব্বি, যেটি আপনি বলছিলেন যে শিশুদের, হ্যাঁ, শিশুরা আক্রান্ত হলে তাদের জটিলতা বেশি হচ্ছে, এবং বলা হচ্ছে শিশুর ক্ষেত্রে কিন্তু কোভিডের থেকেও বিপজ্জনক হচ্ছে ডেঙ্গু। কারণ আমরা শিশু হাসপাতালে গিয়েছি, সেখানেও কাজ করেছি, এবং একটু রিচার্ড জানিয়ে রাখি, শিশু হাসপাতালে এ পর্যন্ত 4 জন রোগী কিন্তু মারা গিয়েছেন শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে। যদিও এটি কিন্তু এখন পর্যন্ত আইডিসিআর শনাক্ত করেনি বা তারা ঘোষণা করেনি যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছে কিনা। তবে চিকিৎসকরা বলছেন শিশুরা বেশি ঝুঁকির মধ্যে পড়েন, শিশুরা বেশি ভোগান্তির মধ্যে পড়তেছেন, এবং 25% শিশুর কিন্তু দরকার পড়ছে ঢাকা শিশু হাসপাতালে আইসিইউ, অর্থাৎ যারা ভর্তি হচ্ছেন 25%ই কিন্তু আইসিইউ দরকার আছে। সুতরাং বুঝতেই পারছেন শিশুরা খুব বেশি ঝুঁকিপূর্ণ, এবং তাদেরকে কিন্তু এখন সাবধানে রাখা উচিত। রিচার্ড, একটু দেখতে চাই মাসভিত্তিক আক্রান্তের চিত্র। আমাদের হাতে যে মাসভিত্তিক ডেঙ্গু আক্রান্তের যে চিত্র রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ এই যে 5 মাস, এই 5 মাসে মাত্র 100 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। কিন্তু জুনে এসে আমরা দেখতে পাচ্ছি 272, জুলাইয়ে 2286 জন, এবং আগস্টে আজকের দিন পর্যন্ত রিচার্ড আপনি দেখতে পাচ্ছেন 3244 জন। অর্থাৎ কত ভয়াবহ পরিণতির দিকে আগাচ্ছে। এবং এটা যদি সংক্রমণ রোধ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু কোভিড, ডেঙ্গু এই দুটি পরিস্থিতি মোকাবেলা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। কারণ আমরা জানি যে ডেঙ্গু সামাল দিতেই কিন্তু হিমশিম অবস্থা, হাসপাতালে শয্যা নেই, সেক্ষেত্রে নতুন করে মরার উপর খাড়ার ঘা ডেঙ্গু অবশ্যই ভয়ঙ্কর রূপ ধারণ করছে। বাপ্পি, একেবারে শেষ পর্যায়ে আমরা আছি, ছোট্ট করে যদি জানাতেন, একে তো করোনা পরিস্থিতি, তার উপরে ডেঙ্গু, দুটো আসলে একেবারে অ্যাটাক করেছে আমাদের উপরে। এ থেকে পরিত্রাণের সাধারণ কোনো উপায় আছে কিনা, কমন কোনো টার্ম আপনার কাছে আছে কিনা, যেটা দর্শকদের সবসময় যেটি বলি সেটি আবারও পুনর্ব্যক্ত করতে হবে, নতুন কোনো কথাই নেই, সেটি হচ্ছে সচেতনতা। অর্থাৎ আমরা যে ডেঙ্গু, এডিস মশা আমরা বুঝি, আমরা লার্ভা বুঝি, সেক্ষেত্রে এটি কিন্তু দৃশ্যমান শত্রু, এটা কিন্তু আমরা নিজেরাই মোকাবেলা করতে পারি। আর যেটি অদৃশ্যমান জীবাণু করোনা, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, এবং পাশাপাশি জনসমাগম যাতে না হয়, অহেতুক ঘরের বাইরে বের হওয়া আমাদেরকে বন্ধ করতে হবে। রিচার্ড, আপনি অসংখ্য ধন্যবাদ। আসলে সচেতনতার উপরে এখন কোনো প্রতিষেধক বোধহয় নেই, সেটা ডেঙ্গুর ক্ষেত্রেও হতে পারে, করোনার ক্ষেত্রেও হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। করোনা এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। এবার অন্য প্রসঙ্গ, পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা ঘটনা এড়াতে বাংলাবাজার ঘাট সরছে মাঝিকান্দিতে। তবে এ প্রক্রিয়ায় সময় লাগবে। ঘাট চালুর আগে রাস্তা উন্নয়ন কাজ শিগগিরই শুরু হবে। মাঝিকান্দি ঘাট চালু হলে পদ্মা সেতু এড়িয়ে চলাচল ছাড়াও ফেরি রুটের দূরত্ব কমবে 3 কিলোমিটার। এদিকে দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতে নজরদারি করছে সেনাবাহিনী। ছবি তুলেছেন আবু সাইদ, নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। অবশেষে বাংলাবাজার ঘাট সরছে মাঝিকান্দিতে, তবে ঘাট স্থানান্তরের সময় লাগবে। আগে রাস্তার উন্নয়ন কাজ করতে হবে। এটি চালু হলে পদ্মা সেতু এড়িয়ে চলাচল ছাড়াও পদ্মা পারাপারে সময় ও জ্বালানি সাশ্রয় হবে।
পদ্মা সেতু চালু হলেও পদ্মায় ফেরির প্রয়োজন ফুরিয়ে যাবে না। তাই চলমান সংকট ছাড়াও ভবিষ্যতের জন্য বাংলাবাজার ঘাট সরিয়ে নেওয়া হচ্ছে প্রায় 8 কিলোমিটার ভাটিতে। আমরা মাঝিকান্দিটা ঘাট হিসাবে ফেরিঘাট হিসাবে আমরা ব্যবহার করতে চাই, সেটারই একটা প্রাথমিক পরিদর্শন আমরা করেছি। বাংলাবাজারে ঘাট রাখা যাবে না পদ্মা ব্রিজ চালু হলে, রাস্তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং ঘাট শিফট করা হবে, তবে খুবই তাড়াতাড়ি না। বিআইডব্লিউটিসি জানিয়েছে এখন ফেরি চলাচল পুরোপুরি মনিটরিং করছে সেনাবাহিনী। যখন বাংলাবাজার সেক্টরতে ফেরি ছাড়বে, এই মাস্টারের নাম, মাস্টারের মোবাইল ফোন নাম্বার, এগুলো একটা ফর্মে জমা দিয়া আর্মিদের কাছে জমা দিতে হয়, দিয়ে তারপরে ছাড়ে। একটা বিরাট মনিটরিং বিষয়। মাঝিকান্দিতে ঘাট সরিয়ে আনার সিদ্ধান্তে খুশি ঘাট ব্যবহারকারীরা। সোজা সাপটা পথ থাকা সত্ত্বেও ঝুঁকি ও দূরের পথ থেকে আরও আগেই সরিয়ে আনা উচিত ছিল বলে মনে করেন তারা। যদি ঘাটটা চেঞ্জ করে নেওয়া যায় তাহলে হয়তো এরকম কিছু আর হইতো না। আগের মাও ঘাটের সাথে বাংলাবাজার ঘাটটা যদি সংযুক্ত হয়, এটা আমাদের কাছে মনে হয় ভালো হয়। গত 23 জুলাই ফেরি শাহজালাল পদ্মা সেতুর 17 নম্বর খুঁটিতে ধাক্কার ঘটনায় গঠিত তদন্ত কমিটি 25 জুলাই দাখিল করা রিপোর্টে ঘাট সরিয়ে নেওয়ার সুপারিশ করে। বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটের দূরত্ব 11 কিলোমিটার, আর শিমুলিয়া থেকে মাঝিকান্দির দূরত্ব মাত্র 8 কিলোমিটার। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 15 আগস্ট জঙ্গি তৎপরতার সংখ্যা একেবারে উড়িয়ে দিচ্ছে না ঢাকা মহানগর পুলিশ। জাতীয় শোক দিবসে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিয়ে সকালে ধানমন্ডি 32 নম্বরে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম আরও বলেন, যে কোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে তাদের। এদিকে তালেবানের হয়ে জিহাদে অংশ নিতে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে কিছু জঙ্গি আফগানিস্তানে যাওয়ার তথ্য পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। জাতীয় শোক দিবসের কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রতি বছর ধানমন্ডি 32 নম্বরে আসেন সর্বস্তরের মানুষ। শনিবার সকালে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। এ সময় তিনি জানান, বাঙালির শোকের মাস আগস্টকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে নাশকতা ঠেকাতে সজাগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। 15 আগস্টের ভেন্যুর আশেপাশে না হোক, ভেন্যুর থেকে 2 কিলোমিটার পরেও যদি দূরেও যদি একটা বোমা ফোটাতে পারে, এটি কিন্তু আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে। ফলে এই দিক বিবেচনা করে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। তারা যে থেমে নাই সেটি বলা যায়। আমাদের মাথায় আশঙ্কা আছে, আমরা সে আশঙ্কার জায়গাটা উড়িয়ে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ মেধা দিয়ে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেটার জন্য আমরা তৎপর আছি। এছাড়া তালেবানদের আহ্বানে জিহাদে অংশ নিতে সম্প্রতি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে একদল লোক আফগানিস্তানে গিয়েছেন বলেও জানান পুলিশ কমিশনার। আফগানিস্তানে যুদ্ধে যাওয়ার জন্য একটি আহ্বান জানানো হয়েছে তালেবানদের পক্ষ থেকে, এবং বাংলাদেশ থেকে কিছু মানুষ অলরেডি এই তালেবানদের সাথে যুদ্ধে যোগদান করার জন্য হিজরত করেছে। তারা কিছু মানুষ আমরা ধারণা করছে যে ইন্ডিয়ায় ধরা পড়েছে, আর কিছু তারা পায়ে হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। আগস্ট মাসেই উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি ধরা পড়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এখন দেশীয় জঙ্গিদের মূল টার্গেট আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ। আর জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বর এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলেও জানানো হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। দুপুরে বিএনপি নেত্রীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সপ্তাহেই বেগম জিয়া দ্বিতীয় ডোজের কোভিড টিকা নেবেন বলেও জানান তিনি। দুর্নীতির 2 মামলায় 2 বছরের বেশি সময় কারাভোগের পর মানবিক বিবেচনায় সাজা স্থগিত করে গত বছরের মার্চে সাময়িক মুক্তি দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। এরপর নিজ বাড়িতে থাকলেও চলতি বছরের এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 53 দিন চিকিৎসাধীন থাকার পর গত 19 জুন ফিরোজায় ফেরেন বিএনপি নেত্রী। এর মাঝে গত 19 জুলাই করোনা টিকার প্রথম ডোজ নেন বেগম জিয়া। এ সপ্তাহে দ্বিতীয় ডোজ নেবেন জানিয়ে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে জানান বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা। বিএনপি চেয়ারপারসন এখন আপাতত স্টেবল আছেন, ডেটোরেট করেনি, আর তার কোনো খারাপ কিছু হয়নি। উনি নিয়েছেন তো, টিকা একটা নিয়েছেন, সামনে বোধহয় আবার নেবেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, টিকা ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে সরকার। বারবার পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগা নিয়েও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ফেরি চালাতে পারছে না, তাদের তো একটা কমন সেন্সের ব্যাপার যে এখন সবচেয়ে তীব্র স্রোত পদ্মায়। পদ্মা তো আর ছোটোখাটো নদী নয়, সেই পদ্মার স্রোতে এই ধরনের ফেরিরা তারা আপনার কিছুটা ডাইভার্টেড হবেই।
সুতরাং দেশটা টেকেন যে ওখান থেকে রুটটা সরিয়ে অন্য রুটে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আজ পর্যন্ত সরকার সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ দিতে ব্যর্থ হয়েছে। টিকা নিয়ে এই প্রতারণা অপরাধের শামিল। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই সিদ্ধান্ত আত্মঘাতী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাককে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৩ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এই বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাব তার কাছে। হারুন, ময়মনসিংহের ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের যে নুরুর দোকান এলাকায় কিছুক্ষণ আগে একটি ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। এখানে একটি বালিভর্তি ট্রাক দাঁড়িয়েছিল ঘটনাস্থলে। সেই বালিভর্তি ট্রাকের পিছনে একটি ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয় এবং এই ধাক্কা দেওয়ার পরে এইখানে ঘটনাস্থলেই ৩ জন মারা যায় এবং ১৪ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে বেশিরভাগই বাসটির যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনার কারণে বাসের সামনের অংশ একেবারেই দুমড়ে মুছে গেছে এবং একেবারেই চূর্ণ বিচূর্ণ হয়েছে সামনের এলাকাটি। এবং এখানে আমরা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস সদস্যরা এখানে বাসের বিভিন্ন অংশ কেটে সাধারণ মানুষকে যারা যাত্রী ছিলেন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আমরা এখানে একটু কথা বলতে চাই। এখানে আছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক মুজিবুর রহমান। আমরা একটু জানতে চাই যে আসলে দুর্ঘটনাটি কিভাবে হয়েছে, কয়জন নিহত হয়েছে আর কি অবস্থা এখন। ধন্যবাদ আপনাকে। আজকে রাত্রে সন্ধ্যা 20টা 5 মিনিটের সময় এখানে দুর্ঘটনা ঘটে। এখানে একটা বাস দাঁড়ানো ছিল। একটি যাত্রী মানে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ট্রাকের পিছনে ধাক্কা মারে, যার ফলে এখানে ভয়াবহ অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত আমরা খবর পেয়ে 3 জন নিহত লোককে উদ্ধার করি এবং 14 জন আহত লোককে উদ্ধার করে আমরা ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফায়ার সার্ভিসের উপপরিচালকের সাথে। তিনি যেটি বলছিলেন যে তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থলে এসে এখান থেকে 3 জনকে উদ্ধার করেছেন এবং আরও 14 জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। কিন্তু এখানে স্থানীয় যারা তারা বলছেন যে এই আহতের পরিমাণ 20-এর বেশি হবে এবং গুরুতরদেরকেই হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিচ্ছিন্নভাবে অন্যদেরকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তো এইখানে আসলে একটি মর্মান্তিক দুর্ঘটনা। একেবারে বাসের যে সামনের অংশ, সেই সামনের অংশ কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই দুমড়ে মুছে গেছে এবং এটি হচ্ছে খুবই ব্যস্ত সড়ক। বিশেষ করে লকডাউন উঠে যাওয়ার পরে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পূর্ণোদ্যমে যানবাহন চলাচল শুরু হয়েছে এবং প্রচুর যানবাহন চলাচল করছে এবং আগামীকাল সরকারি ছুটি থাকার কারণে এই রোডের উপর কিন্তু ব্যাপক চাপ পড়েছে। বিশেষ করে ঢাকা থেকে ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে যারা যান তাদের চাপ পড়েছে এবং এই ইমাম পরিবহন যে গাড়িটি, আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই যে বাসটিতে কিন্তু কানায় কানায় পূর্ণ যাত্রী ছিল, অর্থাৎ ময়মনসিংহগামী এবং হালুয়াঘাটগামী প্রচুর যাত্রী ছিল। সিটের বাইরেও দাঁড়ানো যাত্রী ছিল বলে আমরা যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি। যার কারণে এখানে যে দুর্ঘটনায় হতাহতের ঘটনাটা বেশি ঘটেছে এবং এইখানে যে আমরা যদি একটু ঘটনার কারণটা বলি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের নুরুর দোকান এলাকায় একটি বালিভর্তি ট্রাক এখানে দাঁড়িয়েছিল এবং রাস্তার যে ডিভাইডার, সেই ডিভাইডারের পাশেই দাঁড়ানো ছিল এবং এটি বালি বস্তা দিয়ে ঢাকা ছিল। রাতের বেলায় আসলে অতিরিক্ত গতির কারণে হয়তো বাসের যিনি চালক সে নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাসের ট্রাকের পেছনে ধাক্কা দেয় এবং সে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি, যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং রাতের বেলা হওয়ায় আসলে এখানে চালক দূর থেকে হয়তো অনুধাবন করতে পারেননি যে এখানে আসলে কি কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, যার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা ফায়ার সার্ভিস এবং পুলিশের কাছ থেকে এবং ফায়ার সার্ভিসের যারা এখানে উদ্ধার কাজ করেছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো আমরা যে বিষয়টি বলতে চাই যে এখানে আসলে এই বালিভর্তি ট্রাকটি দাঁড়ানো ছিল এবং চালক বিষয়টি বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছিয়ে ধাক্কা লাগার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ত্রিশাল থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। ময়মনসিংহের ত্রিশাল থেকে সেখানকার সড়ক দুর্ঘটনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। মাদক মামলায় কারাবন্দী চিত্রনায়িকা পরিমণির মুক্তি দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে। অবিলম্বে তার মুক্তি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষুব্ধ নাগরিকজন নামের একটি সংগঠন।
বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধনে সামাজিক ও রাজনৈতিক সংগঠন ছাড়াও সংস্কৃতি কর্মী ও অভিনয় শিল্পীরা অংশ নেন। বাড়িতে অভিযান, গ্রেফতার, এরপর 2 দফা রিমান্ড। এখন কারাগারে চিত্রনায়িকা পরিমণি। যে কোনো শর্তেও তার জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়। তার বাসায় আইস, এলএসডির মতো ভয়ঙ্কর মাদক মেলায় তিনি জামিন পাওয়ার অযোগ্য বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে পরিমণির মুক্তি চেয়ে মানববন্ধন হয়। বিক্ষুব্ধ নাগরিকজনের ব্যানারে সমাবেশে বলা হয় হয়রানির শিকার পরি। অফলাইনে, অনলাইনে, দেশের রাষ্ট্রে, আইনে, শাসনে, গ্রেফতারে সব জায়গায় তার চরিত্র হরণ করা হয়েছে। তার ব্যক্তিগত চরিত্র নিয়ে এখানে টানা হেঁচড়া করা হচ্ছে, যেটা মনে করি যেটা খুবই বেদনাদায়ক। বড় বড় অপরাধীরা জামিনে বেরিয়ে এলেও পরেই কারাবন্দী বলে মন্তব্য করা হয় সমাবেশে। আমাদের মনে হয়েছে বাংলাদেশের নারীদেরকে পাথর ছুঁড়ে মারার একটা প্রেক্ষাপট এখানে তৈরি করা হয়েছে। সেই প্রেক্ষাপট গণমাধ্যম, পুলিশ সকলে মিলে এখানে করেছে। অভিনয় শিল্পী ও সংস্কৃতি কর্মীরা দাবি করেন ক্ষমতাবানদের কাছে শিল্পী সমাজ জিম্মি। মনে হয় যেন রাষ্ট্রের আর কোনো কাজ নেই, রাষ্ট্রের একটাই কাজ এবং রাষ্ট্রের একটাই এখন সমস্যা, সেটা হচ্ছে মডেল, অভিনেত্রী আর অ্যালকোহল। এছাড়া আর বাংলাদেশে আর কোনো সমস্যা নেই। এটা একটা ষড়যন্ত্র, বিরাট বড় ষড়যন্ত্র, এবং আমি মনে করি এই ষড়যন্ত্রের পিছনে প্রভাবশালী মানুষরা জড়িত। রাষ্ট্র, সমাজ, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও নারীকে ভিন্ন চোখে দেখে বলে মন্তব্য করেন বক্তারা। ফাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আবারও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। রংপুরের বড়াইবাড়িতে প্রবল স্রোতের কারণে বন্যা নিয়ন্ত্রণ ও শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গাছ ও বাঁশ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছেন এলাকার আতঙ্কিত মানুষ। তিস্তার প্রবল স্রোত আছড়ে পড়ায় ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ ও শহর রক্ষা বাঁধে। ভেঙে গেছে বাঁধের প্রায় 100 মিটার অংশ। বাঁশ ও গাছ ফেলে নিজেদের ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, পোস্ট অফিস রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা। এখানে যে স্রোত হয়, সেই স্রোতে যদি একবার পানি ঢুকে যায় তাহলে সারা রংপুর শহর তলে যাবে। সেই রকম কাজ করা লাগবে যাতে পরবর্তীতে বা ভবিষ্যতে এরকম ভাঙতে না থাকে। এদিকে উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বাড়ায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলায় 7টির বেশি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। প্রায় 80 মিটার জায়গা একবারে তলায় গেল। আমার বাড়িতে পানি উঠছে, মনে করে রান্না বান্না করতে পারতেছি না। এখন এই যে জায়গা জমিগুলো আমার নষ্ট হয়ে যাইতেছে। বাঁধের ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী। যাতে আগামীতে কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা চেষ্টা করব, এবং এখন বর্তমান যে পরিস্থিতি আছে তাতে ক্ষতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। শুক্রবার ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বিসিবি সভাপতির অনুমোদন পেলেই শিগগিরই নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হবে, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে 18 সদস্যের এ দল চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। এইচপির সঙ্গে এ দল 3টি ওয়ানডে ও 2টি 4 দিনের ম্যাচ খেলবে বলেও জানান তিনি। নিউজিল্যান্ডের সাথে দল দিয়ে দেবে, অলরেডি আমরা সাবমিট করে দিয়েছি দল। এটা প্রেসিডেন্টের অ্যাপ্রুভ হলে মিডিয়া রিলিজ দেওয়া হবে। ম্যাক্সিমাম টেস্ট প্লেয়াররাই যাবে যারা রেড বল ক্রিকেটে খেলে। ওখানে আমরা একটা সিরিজ অ্যারেঞ্জ করেছি এইচপি আর এ টিমে। ওখানে আপনার 3টা ওডিআই হবে এবং 2টা 4 ডেজ ম্যাচ হবে। তো ওটা ওভারঅল আমাদের এইচপির যে স্কোয়াডটা আছে ওটার সাথে আবার এই টিমের স্কোয়াড। এটা আশা করছি ওয়েদার কন্ডিশন ভালো থাকলে আমাদের এই প্র্যাকটিস সেশনটা ভালোই হবে। কোথায় প্র্যাকটিস করবো আমরা, কারণ বৃষ্টির জন্য ইনডোরটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেই হিসাবে ওইভাবে আমরা মাঠ পুরোপুরি রেডি হলে দেন ওটাও আমরা শুরু করতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে হুড়োহুড়ি, করোনায় আরও 178 মৃত্যু। রাজধানীতে 5 ডেঙ্গু হটস্পট চিহ্নিত, সর্বোচ্চ ঝুঁকিতে 5 থেকে 10 বছরের শিশুরা। পদ্মায় ফেরি চলাচল তদারকিতে সেনাবাহিনী, সেতুর পিলারে ধাক্কা এড়াতে বাংলাবাজার ঘাট সরছে মাঝিকান্দিতে, ঝুঁকির পাশাপাশি কমবে দূরত্ব। এবং 15ই আগস্ট জঙ্গি তৎপরতার শঙ্কা উড়িয়ে দিচ্ছে না ডিএমপি, সর্বোচ্চ সতর্কতা। তালেবানের ডাকে আফগানিস্তানের পথে কিছু জঙ্গি, জানালেন কমিশনার। এই ছিল রাতের সময়ের সঙ্গে থাকুন সময়।